নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। অবশ্যই তোমরা যারা যারা আজকের ক্লাসটি দেখোনি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আগের ক্লাসগুলো দেখে নেবে, প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। এবং তোমরা সকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব হয়তো তোমরা করেই রেখেছো এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে। আজকের ক্লাসে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর থাকবে এমসিকিউ ফরম্যাটে এবং এই সমস্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। এছাড়া আগের ক্লাসগুলো দেখে রাখবে আর তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ক্লাসে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটিকে ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সোর্স বলবো, যেগুলো আমরাই তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো যাই হোক, আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? তো গুপ্ত বংশের লিচ্ছবি দহিত্র বলা হতো কাকে? অবশ্যই সমুদ্রগুপ্ত, যিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন। সমুদ্রগুপ্ত, তাকে লিচ্ছবি দহিত্র কেন বলা হতো? কারণ সমুদ্রগুপ্তের মা কুমার দেবী ছিলেন একজন লিচ্ছবি রাজকন্যা এবং এই জন্যই কিন্তু তাকে লিচ্ছবি দহিত্র নামে ডাকা হয়। কাকে? না, এই সমুদ্রগুপ্তকে। তাকে কবিরাজ উপাধিতেও কিন্তু ভূষিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? তো সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন কে? হরিসেন। আর এই হরিসেন সম্পর্কে দেখে রাখবে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এই হরিসেনেরই কিন্তু রচনা। তো অবশ্যই তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এলাহাবাদ প্রশস্তি এটি থেকে কার কথা জানা যায়? তো অবশ্যই আমরা জানি যে এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা জানা যায়। গুপ্ত সম্রাট, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আর এটি রচনা করেছেন কে? তারই সভাকবি ছিলেন হরিসেন। এই হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন। এই লিপিতে কী রয়েছে? সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে বিজয়, সেই বিজয়ের বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এলাহাবাদ প্রশস্তিতে। অবশ্যই তোমরা কিন্তু দেখবে, তোমাদেরকে বলে রাখি, তোমাদের ইতিহাস থেকে যা যা প্রশ্ন আসবে তার থেকে 1 নম্বর কিন্তু আজকের ক্লাস থেকে পাক্কা থাকতে পারে, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটা সেই অনুযায়ী তোমাদেরকে দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? তো হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন কার কাছে? অবশ্যই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, মহাবলীপুরমের যে পাথরে খোদাই মন্দিরগুলি কাদের পৃষ্ঠপোষকতায় এটি তৈরি হয়েছিল? তো মহাবলীপুরমের যে মন্দিরগুলো রয়েছে এগুলো কিন্তু পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতার জন্যই এটা কিন্তু তৈরি হয়েছিল এবং পল্লব রাজা প্রথম নরসিংহবর্মনের আমলে এই রথ মন্দিরগুলি কিন্তু তৈরি হয়েছিল। এগুলো কিন্তু মধ্যে এটাও কিন্তু দেখে রাখবে, এগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে। কত সাল সেটা তোমরা বলবে। অলরেডি ইউনেস্কো সম্পর্কিত আমাদের ডিটেল ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই সমস্ত তথ্য দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন? তো অবশ্যই হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন কে? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তিনি হুনদেরকে পরাজিত করে সাম্রাজ্য রক্ষার জন্য ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তাকে কিন্তু ভারতের রক্ষাকারী রাজা হিসাবে অভিহিত করেছিলেন। তো আমাদের ভারতের হুন আক্রমণকে প্রতিহত করার জন্যই কিন্তু এই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। কে বলেছেন? না, ডক্টর ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এটাও এসেছে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম বৌদ্ধ সঙ্গীতির অধিবেশন কোথায় হয়েছিল? প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল সেটা কোথায়? তো আমরা জানি ওটা চারটে কিন্তু বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি যেটা কিন্তু হয়েছিল, অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাজগৃহে। রাজগৃহে প্রথম বৌদ্ধ অধিবেশন কিন্তু হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। বুদ্ধদেবের মৃত্যুর পরই কিন্তু এই অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় রাজগৃহে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহে। কার সময় হয়েছিল? এটা কিন্তু বিম্বিসারের পুত্র অজাতশত্রু, তার সময় কিন্তু হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। পরবর্তী প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন কোথায়? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি কিন্তু বোধগয়াতে কিন্তু বোধি লাভ করেছিলেন। 35 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের তলায় তিনি কিন্তু তার জ্ঞান বা বোধি লাভ কিন্তু করেছিলেন তিনি। আর সান্নাতে কিন্তু তিনি প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন, যেটা ধর্মচক্র প্রবর্তন নামও পরিচিত। পরবর্তী প্রশ্ন আছে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেটা কিন্তু ঋষভদেব বা ঋষভনাথ বা আদিনাথ, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। আর তার যে একটা কি বলে সিম্বল, সেটা হচ্ছে তোমাদের ছিল ষাঁড়, এটাও দেখে রাখবে। আর জৈন ধর্ম থেকে আসে যে পার্শ্বনাথ, তিনি কিন্তু 23তম তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, মহাবীরের জন্ম হয়েছিল কোথায়? তো এই যে আমাদের জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর, তার জন্ম হয়েছিল কোথায়? অবশ্যই বৈশালীতে। বর্তমানে সেটা বিহারে অবস্থান করছে বৈশালী। এই বৈশালীরই কুন্দ গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, কুন্দ গ্রামে।
মহাবীর জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন আছে, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি খুব একটা বেশি টাফ কিন্তু হবে না, একদম ইজি লেভেলের কোশ্চেন থাকবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কত সালে? তো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল সাল 1921 সালে। এটা আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি 1921-এ পাঞ্জাবের মন্টগোমেরি জেলায় রাভি বা ইরাবতী নদীর তীরে তিনি কিন্তু এটি আবিষ্কার করেন। এবং পরের বছর 1922-এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি আবার মহেঞ্জোদারোটা আবিষ্কার করেছিলেন। তো আমাদের সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ দুটো সাইট রয়েছে, একটা হরপ্পা এবং একটা মহেঞ্জোদারো। এছাড়া অন্যান্য অনেক সাইট রয়েছে যেগুলো আমাদের ভারতেও অনেক অবস্থান করছে। পরবর্তী রয়েছে, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ছিল? যার মধ্যে একটা আমাদের ভারতে অবস্থান করছে, সেটা কোনটা? লোথাল। লোথাল হচ্ছে আমাদের ভারতের অবস্থান করছে গুজরাট রাজ্যে, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। আর এখানে কিন্তু দেখবে এই যে সিন্ধু সভ্যতার লোথাল এবং আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে রংপুর, এই দুই জায়গায় কিন্তু ধান চাষের বা তুষের কিন্তু আমরা প্রমাণ কিন্তু পেয়েছি। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে। অবশ্যই তোমাদের কিন্তু ডিটেল ক্লাস দেওয়া রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা যারা যারা দেখোনি তোমাদের সমস্ত কিছু লিঙ্ক কিন্তু সেখানে শেয়ার করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত রয়েছে? ধান চাষের সাথে যুক্ত রয়েছে। তো অবশ্যই আমরা দেখেছি যে লোথাল রয়েছে, রংপুর রয়েছে, যেগুলোতে কিন্তু ধান চাষের প্রমাণ কিন্তু পাওয়া গেছে। সুতরাং লোথাল কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে অপশান অনুসারে। নেক্সট প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রয়েছে? অবশ্যই এখানে কিন্তু দেখে নেবে যে রাজস্থানে অবস্থান করছে হরপ্পা সভ্যতার যে নিদর্শন সেটা হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান কিন্তু অবস্থান করছে রাজস্থানে, যেখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গলস বা কালো রঙের ছুরি কিন্তু আমরা পেয়েছি এবং এখানে লাঙলের ব্যবহার কিন্তু প্রাচীনতম প্রমাণ কিন্তু পাওয়া গেছে। পরীক্ষার জন্য এই সমস্তগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহৎ যে স্নানাগার এবং শস্যাগার দুটোই কিন্তু পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট রয়েছে এই ক্ষেত্রে। আর এটি আবিষ্কার করেছিলেন 1922-এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, আর.ডি. ব্যানার্জি। আর এখানে দেখবে যে আমাদের ইতিহাস থেকে তোমাদের কিন্তু একটা পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করেছি। তো সেই পিডিএফে কিন্তু কমপ্লিট কিন্তু দেওয়া রয়েছে, তোমরা পারলে এটা নিয়ে নেবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ইতিহাস থেকে কিন্তু 2 থেকে 3 নম্বর থাকবে, কনস্টিটিউশন থেকে 2 থেকে 3 নম্বর থাকবে, ভূগোল থেকেও মোটামুটি 2 থেকে 3 নম্বর থাকবেই, সেটা গ্রুপ সি হোক বা গ্রুপ ডি। অবশ্যই তোমরা যারা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটস খুঁজছো, তো তোমাদের জন্য বলে রাখি, ইতিহাসে যে সমস্ত প্রশ্ন উত্তর যাই আসুক না কেন তোমাদের এক্সামে, সবই কিন্তু তোমাদের এই পিডিএফ থেকে আসবে। এই নাম্বারে যোগাযোগ করবে, যে কোনো পিডিএফ নেওয়ার জন্য এই নাম্বারের ডেসক্রিপশানের বক্সে তোমরা লিঙ্ক কিন্তু পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের গুরুত্বপূর্ণ যে পিডিএফটি 80টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতের ইতিহাস, যেগুলো তোমাদের পরীক্ষায় অলরেডি চলে এসেছে এবং আপকামিং এক্সামগুলোতে আসতে যাচ্ছে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করা রয়েছে এবং প্রতিটা প্রশ্ন উত্তর বা প্রতিটা তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু একদম তোমাদের সিকোয়েন্স অনুসারে কিন্তু সাজানো রয়েছে, একদম প্রপার ক্রোনোলজি অনুযায়ী, ঠিক আছে? তো সমস্ত বংশগুলোকে পরপর তোমাদের সাল অনুসারে সাজানো রয়েছে, যেটা তোমাদের পড়ার জন্য অত্যন্ত উপযোগী এবং মনে রাখার ক্ষেত্রেও উপযোগী হবে। এবং তোমাদের কিন্তু যে শেষের দিকে যে ভাইসরয় বা গভর্নর জেনারেল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া শেষের দিকে ওয়ানসার টাইপের কিছু প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে, যেগুলো পড়ে গেলে পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্নোত্তর তোমরা এখান থেকেও কমন পেতে পারো। এছাড়া তোমাদের যাদের প্রয়োজন রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি, যেটা তোমাদের এক্সামের সিলেবাসে যেমন রয়েছে, তো সেই রকমই কিন্তু তোমরা এখানে পাবে। এই নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে, তো আজকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। যাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনটা পেয়ে যাচ্ছ তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিডিএফ। এবং শুধু এটা WBSSC গ্রুপ সি গ্রুপটির জন্য নয়, সামনে যারা যারা WBPSC কোনো এক্সাম দেবে, WBB কোনো এক্সাম দেবে, যারা রেলওয়ে এক্সাম দিতে যাচ্ছ বা এসএসসির যে কোনো এক্সাম দেবে, MTS বা জিডি কনস্টেবল, সমস্ত এক্সামের জন্য কিন্তু এই পিডিএফটি, যেটা কনস্টিটিউশন থেকে রয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল, পার্টস, শিডিউল, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তোমাদের আর্টিকেলগুলো রয়েছে সবই মেনশন করা রয়েছে এবং প্রপারভাবে একদম, ঠিক আছে? যখন তোমাদের এই সম্পর্কিত একটা ক্লাস দেওয়া যাবে, তোমাদের এখান থেকে কিন্তু ক্লাসও দেওয়া হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো অবশ্যই কিন্তু সেই সম্পর্কিত সমস্ত কিছু তোমরা জানতে পারবে। এখানে অর্ডিন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু, মানে আমাদের সংবিধানের যা যা তোমাদের প্রয়োজনীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবই কিন্তু দেওয়া রয়েছে। এবং শেষের দিকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ পার্টগুলোকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলোকে আজ পর্যন্ত যে কটা হয়েছে, 106 নম্বর যে লাস্ট হয়েছে, যেখানে 1/3 তোমাদের যে পার্লামেন্টের, যেটা তোমাদের লোকসভা রাজ্যসভায় যে মহিলাদের যে সংরক্ষণের যে ব্যবস্থাটা সেটা কিন্তু করা হয়েছে, তো সেটাও কিন্তু ইনক্লুড করা রয়েছে, ঠিক আছে? 106 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সব কিছু।
কোন দেশ থেকে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধানের যে উৎস রয়েছে, আমাদের জাতীয় পতাকা সম্পর্কিত যে সমস্ত তথ্য, যদিও শেষের দিকে এগুলো এখনও তোমাদের কালার করা হয়নি, এগুলো কিন্তু তোমাদের কাজ চলছে। তোমরা যখন ফাইনাল পিডিএফ পাবে সেগুলো সবই কিন্তু একদম কালারফুল থাকবে, A4 সাইজ ফরম্যাটে থাকবে এবং প্রিন্টেবল ফরম্যাট। পেজ সংখ্যা মোটামুটি তোমাদের 75টার কাছাকাছি পেজ সংখ্যা হয়ে যাবে, সেই নিয়ে সন্দেহ নেই, ঠিক আছে। এবং এখানে কিন্তু সব দেওয়া রয়েছে। অবশ্যই যাদের যারা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া স্ট্যাটিক জিকে তো রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটা। তো অবশ্যই তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে নিয়ে নেবে। টপিকগুলো তোমরা দেখে নাও, 120টার ওপর টপিক রয়েছে, 126টা পেজের সংখ্যা রয়েছে। তো টোটালটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালারফুল A4 সাইজ ফরম্যাটে দেওয়া রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি এখানে কিন্তু রয়েছে। যেমন গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র তোমাদের এসএসসির জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেয়ার ফেস্টিভ্যাল, বিভিন্ন স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন তোমাদের যে ফোক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো এক্সামে আসতে পারে, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ তোমাদের যে খেলার যে টার্মগুলো রয়েছে, কোন খেলার সাথে কে যুক্ত রয়েছে, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, মানে সব কিছু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এমনকি তোমাদের যে সমস্ত ব্যক্তি রয়েছে না খেলোয়াড়, তাদের কিন্তু আবার আত্মজীবনীও দেওয়া রয়েছে। এছাড়া যাদের প্রয়োজন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু টোটাল 2025-এরটা তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং যদি কারোর কোনো মাসের প্রয়োজন হয় সেক্ষেত্রে 20 টাকা প্রতি মাস হিসাবে পেয়ে যাবে, ঠিক আছে। যার যেটা প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। অবশ্যই কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, তোমাদের প্রতি মাসে 450-র কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে। আর এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ আমাদের রাজ্যের যে কোনো এক্সাম দাও না কেন, এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, এছাড়া আমাদের এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, রেলওয়ে সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ফেমাস। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু আমরা অনেক প্রশ্ন উত্তর কিন্তু কমন দিয়ে এসেছি। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন নিয়ে নেবে। 2024-এর হয়তো খুব একটা প্রয়োজন নেই, যদিও কারো প্রয়োজন হয় 51 টাকায় পেয়ে যাবে। এবং 2025 তো তোমাদের বলেই দিয়েছি, এবং এনটিপিসি 2025 সালের রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তার প্রাইস। এছাড়া আরপিএফ এসআই রয়েছে 35 টাকা, এবং অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, যার যেটা প্রয়োজন নিয়ে নেবে। এসএসসি জিডি কনস্টেবল 2024-25-এর জিকে রয়েছে, ঠিক আছে। তো প্রয়োজন মতো তোমরা নেবে, এই নম্বরে যোগাযোগ করবে, এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কও পেয়ে যাবে। তো বৃহত্তম স্নানাগার এটি কোথায় পাওয়া গেছে, পরবর্তী প্রশ্ন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই, বৃহত্তম যে স্নানাগার সেটা কিন্তু মহেঞ্জোদারোয় পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন আছে, সিন্ধু সভ্যতা কোন সময় সভ্যতা রয়েছে? অবশ্যই সিন্ধু সভ্যতা, যেটা কিন্তু তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। আর এখানে কিন্তু তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করা হতো, এবং এই সময় কিন্তু তামার ব্যবহার খুব ভালো মাত্রায় ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? তো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান যেটা হচ্ছে হরপ্পা, এই জন্য এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বলা হচ্ছে, কারণ এটা সিন্ধু নদীর তীরে অবস্থান করছে, এই কারণে সিন্ধু সভ্যতা বলা হচ্ছে। আর সিন্ধু সভ্যতার প্রথম সাইট হচ্ছে হরপ্পা, তাই এটাকে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? তো সিন্ধু সভ্যতায় যে ধাতুর ব্যবহার জানা ছিল না সেটা হচ্ছে আমাদের লোহার ব্যবহার কিন্তু সেই সময়কার মানুষ জানতো না। সেই সময় তামা এবং ব্রোঞ্জ তারা কিন্তু ব্যবহার খুব ভালো মাত্রায় জানতো। এছাড়া তোমরা আরেকটা প্রশ্ন দেখবে যে সিন্ধু সভ্যতায় মানুষেরা কিন্তু একটা পশুর ব্যবহার জানতো না, সেটা হচ্ছে ঘোড়া। আর সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু কার্পাস চাষ কিন্তু তারা খুব ভালো মাত্রায় করতো, এবং তারা কিন্তু সেটা বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানিও করতো। পরবর্তী প্রশ্ন আছে, ধোলাভিরা বন্দরটি এটি কোন নদীর ওপর অবস্থান করছে? তো ধোলাভিরা এটা কিন্তু অবস্থান করছে তোমাদের নর্থ ওয়েস্টার্ন সাইডে, যেটা লুনি নদীর তীরে অবস্থান করছে ধোলাভিরা। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট, যেটা কিন্তু গুজরাটের কচ্ছের রণে অবস্থান করছে ওই অঞ্চলটায়। আর এটা কিন্তু জল সংরক্ষণ ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল এই ধোলাভিরাতে, ঠিক আছে। এই জন্য কিন্তু এটাকে কিন্তু তোমরা দেখবে যে ধোলাভিরা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে সাল 2021-এ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, মেহেরগড় সভ্যতা এটি কে আবিষ্কার করেন? তো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? জাঁ ফ্রাঁসোয়া জারিচ কত সালে? 1974 সালে কিন্তু এই সভ্যতা আবিষ্কার করেন মেহেরগড় সভ্যতা। এটা কিন্তু সিন্ধু সভ্যতার আগেও কিন্তু একটা সভ্যতা, যেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতারও কিন্তু প্রাচীনতম সভ্যতা হচ্ছে এই মেহেরগড় সভ্যতা, ঠিক আছে, যেটা আবিষ্কার করেছিলেন জাঁ ফ্রাঁসোয়া জারিচ 1974 সালে। এবং এখানে দেখবে এই সভ্যতা কিন্তু ছিল মূলত গ্রাম কেন্দ্রিক, ঠিক আছে। আমাদের হরপ্পা সভ্যতা কিন্তু দেখবে মোটামুটি শহরে কিন্তু ছিল, শহরের যে ভাবটা ছিল, সেখানকার জনজীবন, সেখানকার যে পয়ঃপ্রণালী ব্যবস্থা, সেখানকার বাড়িঘর, সেখানে শহরের ব্যবস্থাটা কিন্তু ছিল, কিন্তু এটা কিন্তু ছিল গ্রামীণ সভ্যতা, মেহেরগড় সভ্যতা। পরবর্তী প্রশ্ন আছে, কে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অবশ্যই আমাদের সম্রাট অশোক কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেন। এবং এখানে দেখবে মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থান করছে এই বৌদ্ধ যে স্তূপ, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। পরবর্তী প্রশ্ন রয়েছে,
প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? অমিত্রাঘাত যে উপাধি ছিল এটা কার ছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসারের কিন্তু উপাধি ছিল অমিত্রাঘাত। অমিত্রাঘাত কথার অর্থ হলো শত্রুকে নিধনকারী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? তো কনিষ্কের রাজধানী কোথায়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী। এটাও দেখবে যে পুরুষপুর কিন্তু কনিষ্কের রাজধানী ছিল প্রাথমিকভাবে, পরবর্তীকালে তার রাজধানী কিন্তু হয়েছিল মথুরাতে। ঠিক আছে, সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, চরক কোন রাজার রাজ চিকিৎসক ছিলেন? তো চরক কিন্তু ছিলেন কোন রাজার রাজ চিকিৎসক? অবশ্যই কিন্তু তিনি কনিষ্কর কিন্তু রাজ চিকিৎসক ছিলেন এই চরক। আর চরকই কিন্তু প্রথম তোমরা দেখবে যে অপারেশনের যে ব্যাপারটা এটা কিন্তু তিনি কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের ভারতে। পরবর্তী প্রশ্ন রয়েছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কিন্তু ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তবে প্রথম চন্দ্রগুপ্ত যদি তোমাদের অপশানে থাকে সেক্ষেত্রে রাইট অ্যান্সার সেটাও হতে পারে। যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি, তাহলে প্রথম চন্দ্রগুপ্তই আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী রয়েছে প্রশ্ন, কোন গুপ্ত রাজার আমলে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে এসেছেন? তো চীনা পরিব্রাজক ফা হিয়েন তিনি কিন্তু ভারতে এসেছিলেন কার সময়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন কে? ফা হিয়েন। ফা হিয়েনের লেখা যে গুরুত্বপূর্ণ বই সেটি হচ্ছে ফো কুও কি, এটি কিন্তু রয়েছে ফা হিয়েনের লেখা। পরবর্তী প্রশ্ন রয়েছে, গুপ্ত বংশে কোন রাজা নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে পরিচিত? তো ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। যেটা কে বলেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন? এটাও পরীক্ষায় আসে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনি কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন এই আখ্যাটি কিন্তু দিয়েছিলেন। এছাড়া কবিরাজ নামেও কিন্তু পরিচিত রয়েছেন সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দহিত্র বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে। পরবর্তী প্রশ্ন আছে, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছেন? তো বিক্রমাদিত্য উপাধিটি কিন্তু গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি এই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন, এবং এটাও দেখবে যিনি কিন্তু সকারি উপাধি নামেও কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারিও বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি শকদেরকে কিন্তু পরাজিত করে এখান থেকে বিতাড়িত করেছিলেন, তাই জন্য তাকে সকারি উপাধিও কিন্তু দেওয়া হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। কোন কোন উপাধি? একটা সকারি, একটা হচ্ছে বিক্রমাদিত্য। পরবর্তী প্রশ্ন আছে, মৃচ্ছকটিক এই যে নাটক রয়েছে এটা কার লেখা? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে মৃচ্ছকটিকম, যেটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক রয়েছে, যেটা শূদ্রকের লেখা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল? তো গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল যেটা কিন্তু সংস্কৃত। এটা অলরেডি পরীক্ষায় চলেও এসেছে। আর গুপ্ত যুগকে ভারতের সুবর্ণ যুগ কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? তো হরপ্পা শহরটি অবস্থান করছে রাভি বা ইরাবতী নদীর তীরে, যেটা পাকিস্তান পাঞ্জাবের মনগোমরি জেলায় অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকজন কোন দেবতার পুজো করত? তো অবশ্যই সিন্ধু সভ্যতার লোকজন তারা কিন্তু পশুপতি শিবের কিন্তু পুজো করত। কার? পশুপতি শিবের। যেখানে কিন্তু সিলমোহরে তোমরা দেখবে হরপ্পার যে সমস্ত সিলমোহর পাওয়া গেছে সেখানে ধ্যানমগ্ন একজন কিন্তু যোগী পুরুষকে দেখা গেছে, যার চারিদিকে কিন্তু বিভিন্ন বন্য পশুকে দেখা গেছিল। সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে প্রোটো শিবা বা আদি শিবা। পরবর্তী প্রশ্ন রয়েছে, সর্বপ্রথম কোন বেদটি রচিত হয়েছিল? তো সর্বপ্রথম কিন্তু যে বেদটি ছিল সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋক, সাম, যজু, অথর্ব এই চারটি বেদ রয়েছে। আর সামবেদ আমাদের গান বাজনার সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। পরীক্ষা চলে এসছে অলরেডি এগুলো। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের কোন দেবতা পুরন্দর নামে পরিচিত? তো পুরন্দর নামে পরিচিত ছিল বৈদিক যুগে, সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে কিন্তু পুরন্দর বলা হচ্ছে। এর কথার অর্থ কি এটাও পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে দুর্গ ধ্বংসকারী। ঠিক আছে, পুরন্দর কথার অর্থ দুর্গ ধ্বংসকারী। পরবর্তী প্রশ্ন রয়েছে, বেদ কোন ভাষায় রচিত? অবশ্যই বেদ কিন্তু সংস্কৃতে রচিত হয়েছে বেদ। টোটাল 4টে বেদ রয়েছে, ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন, 10 রাজার যুদ্ধের যে বিবরণ এটা কোন বেদে পাওয়া গেছে? অবশ্যই 10 রাজার যুদ্ধের বিবরণ রয়েছে ঋগ্বেদে। যেটা কিন্তু দেখবে যে ভরত যে রাজা ছিল সেই সমস্ত রাজাদের সাথে এখানে সুদাসের 10 রাজার যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু হয়েছিল ইরাবতী নদীর তীরে। এটা কিন্তু পাওয়া গেছে আমাদের এই ঋগ্বেদে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পবিত্র গায়ত্রী মন্ত্র এটা কোন বেদে রয়েছে? পবিত্র গায়ত্রী মন্ত্র যেটা কিন্তু ঋগ্বেদে কিন্তু পাওয়া গেছে। এটা বিশেষ করে দেখে রাখবে যে এটা কিন্তু সূর্য দেবতার যে শ্রুতি আর কি বলা হয়ে থাকে, সূর্য দেবতার উদ্দেশ্যে কিন্তু এটা পাঠ করা হয়ে থাকে, এবং ঋগ্বেদের 3য় মণ্ডলে কিন্তু এটি রয়েছে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের অনুসারে নদীর দেবী কোনটা? তো ঋগ্বেদ অনুসারে নদীর দেবী রয়েছেন কে? সরস্বতী। এই সরস্বতী যিনি কিন্তু বিদ্যার দেবী রয়েছেন, তিনি কিন্তু এই নদীর দেবী ছিলেন ঋগ্বেদে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে কি আছে, কোন বেদকে জাদুবিদ্যার
বই বলা হয়ে থাকে। অর্থাৎ জাদুবিদ্যা তুকতাক সম্পর্কিত যে বেদটা রয়েছে সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ কিন্তু এই যে জাদুটোনা এই সমস্ত যেগুলো রয়েছে না, এগুলো কিন্তু অথর্ববেদের সাথে কিন্তু সম্পর্কিত রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে সত্যমেব জয়তে, এই কথার অর্থ কি? সত্যের জয় হোক, যেটা আমাদের কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে এটি কিন্তু আমাদের ভারতের জাতীয় প্রতীক যে অশোক স্তম্ভের নিচে কিন্তু এই লেখাটা খোদাই করা আছে, যদি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে। তো উপনিষদ কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা? তো অষ্টাধ্যায়ী গ্রন্থটি রয়েছে যেটা পাণিনির লেখা। কার লেখা? পাণিনির লেখা রয়েছে অষ্টাধ্যায়ী। নেক্সট কোশ্চেন, রামায়ণ কে রচনা করেছেন? অবশ্যই রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, ঋষি বাল্মীকি তিনি রামায়ণের রচনা করেন। আর মহাভারত রচনা করেছেন কে? আচ্ছা, পরের প্রশ্ন আমাদের রয়েছে মহাভারত রচনা করেছেন কে? অবশ্যই বেদব্যাস। বেদব্যাস তিনি কিন্তু মহাভারতের রচনা করেন। নেক্সট কোশ্চেন আছে কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো গৌতম বুদ্ধ মানে বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন কোন রাজা? তো অপশান অনুসারে এখানে আমাদের কিন্তু বিম্বিসার আমাদের রাইট অ্যান্সার হবে। যদিও অজাতশত্রু সময়কালেও কিন্তু ছিল, কিন্তু বিম্বিসারই আমাদের সঠিক অ্যান্সারটা হবে, ঠিক আছে? কারণ আর বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন মগধের যে প্রথম বংশ সেটা হচ্ছে হর্যঙ্ক বংশ, আর এই হর্যঙ্ক বংশের প্রথম শাসক ছিলেন বিম্বিসার, যিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন এবং তার পুত্র অজাতশত্রু তাকেই হত্যা করে সিংহাসনে বসেন, যিনি কুনিক উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। আর তার সময়কালেই প্রথম বৌদ্ধ যে সম্মেলন হয়েছিল সেটা হয়েছিল রাজগৃহে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে বিখ্যাত শিক্ষক তোমরা জানো চাণক্য, যিনি কিন্তু কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত রয়েছেন, ঠিক আছে, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা, তিনি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা। তক্ষশিলা ছিল প্রাচীন বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিদ্যাপীঠ বলতে পারো, যেটা পাকিস্তানে ছিল আগে। পরবর্তী প্রশ্ন রয়েছে কার শাসনকালে সুদর্শন হ্রদের খনন করা হয়েছে? তো সুদর্শন হ্রদ এটা খনন করা হয়েছিল কার সময়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কিন্তু এই সুদর্শন হ্রদের খনন কিন্তু করিয়েছেন। পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন কে? অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন কে? গ্রিক থেকে এসেছিলেন মেগাস্তিনিস। মেগাস্তিনিস তার গ্রন্থের রচয়িতা রয়েছেন কিসের? না ইন্ডিকা। ইন্ডিকা থেকে কিন্তু মৌর্য যুগের সম্পূর্ণ আমরা তথ্য কিন্তু জানতে পারি, বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের। পরবর্তী প্রশ্ন নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল? অবশ্যই নন্দ বংশের পর মগধে রাজত্ব করেছিল মৌর্য বংশ। আর চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে এই মৌর্য বংশকে প্রতিষ্ঠা করেছিলেন মগধের সাম্রাজ্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে কে প্রথম অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন? অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। কত সালে করেছিলেন? 1837 সালে জেমস প্রিন্সেপ এই অশোকের যে ব্রাহ্মী লিপি তার পাঠের উদ্ধার করেছিলেন। এবং এখানে কিন্তু দেখবে এটা, আচ্ছা এটুকুই দেখে রাখবে 1837 সালে জেমস প্রিন্সেপ, এই দুটোই পরীক্ষায় মোটামুটি চলে আসে। পরবর্তী প্রশ্ন রয়েছে এবং শেষ কোশ্চেন চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? তো চাণক্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি কিন্তু অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও ছিলেন, এটাও দেখে রাখবে। আর তার অন্য নাম ছিল কি? বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, বঙ্গভঙ্গ প্রত্যাহার হয়েছিল কত সালে? 1909, 1910, 1911 নাকি 1912? বঙ্গভঙ্গ হয়েছিল যেটা হচ্ছে 1905-এ, কিন্তু সেটা প্রত্যাহার করা হয়েছিল কত সালে? এটা তোমাদের কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং তোমাদের যে পিডিএফটা দেখানো হচ্ছে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তোমাদের বলে রাখি এমন কোনো তোমরা কিন্তু বাংলা ভাষায় এমন কোনো পিডিএফ পাবে না বা এমন কোনো বই পাবে না যেখান থেকে তোমরা পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে। অর্থাৎ যে কোনো বই পড়লে তোমরা যদি 80% কমন পাও, তবে আমি বলতে পারি যে সংবিধান থেকে তোমরা যদি এই প্রশ্নটা মানে আমাদের এই সেকশনটা যদি পড়ে যাও, সংবিধানের যে নোটটা প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে তোমরা যে কোনো বইয়ের থেকে তোমরা অনেকটাই বেশি কিন্তু নাম্বার তুলতে পারবে এই পিডিএফটুকু পড়ে, ঠিক আছে? কারণ এখানে এমন তথ্য কিন্তু দেওয়া রয়েছে যেগুলো কিন্তু তোমাদের অন্য কোথাও পাবে না তোমরা। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, তাও আবার একদম তোমরা যাতে ভালোভাবে তোমাদের যাতে মাথায় একদম ঢুকে যায় আর কি, মুখস্থ হয়ে যায়, সেইভাবে পরপর সিকোয়েন্স আছে একটা, সেই সিকোয়েন্স অনুসারে কিন্তু সাজানো রয়েছে, যাতে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয় এবং বুঝতেও কোনো সমস্যা হবে না। এমনকি তোমাদের যদি অবশ্যই তোমরা সেটা যদি বলো কমেন্ট সেকশানে, তাহলে এই পিডিএফেরই তোমাদের সলিউশন আমরা আমাদের চ্যানেলেও কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তার জন্য তোমাদের এই চ্যানেলটা ফলো করতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এবং জয়েন করতে হবে টেলিগ্রামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে।
এছাড়া যাদের যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডিসক্রিপশন বক্সে দেওয়া তো থাকবেই। তো এই সমস্ত পিডিএফ তো অলরেডি আমাদের রয়েছে। ইতিহাস কমপ্লিট এটা কিন্তু নিয়ে নেবে, যেটা গ্রুপ সি গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট, এবং যে কনস্টিটিউশন যেটা দেওয়া হচ্ছে ওটা গ্রুপ সি গ্রুপটির জন্যই দেওয়া হচ্ছে, এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে। এছাড়া অন্যান্য এসএসসি জিডির জন্য রয়েছে 2024-25-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং এনটিপিসির জন্য রয়েছে বায়োলজি, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।